দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন, রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। গত 17 বছর যাবৎ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে ভার্চুয়ালি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এবারই প্রথম গণমাধ্যমে কথা বললেন তিনি। তাই তার এই সাক্ষাৎকারটি নিয়ে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গিয়েছে তুমুল আগ্রহ। তারেক রহমানের সাক্ষাৎকার এবং রাজনীতিতে বার্তা, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যা। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন আজিজুল বারী হেলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি। সে সঙ্গে আরো আছেন আমিরুল ইসলাম কাগজি, পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, 2 দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আমরা এই সাক্ষাৎকার ঘিরে দেখছি দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর মাঝে তুমুল আগ্রহ দেখা দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? জি, ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমান গত 2 দশক পরে, অর্থাৎ 17 বছর পরে ইনফ্যাক্ট যে পত্রিকার সাক্ষাৎকার দিচ্ছেন, এটা যে তিনি স্বইচ্ছায় দিচ্ছেন তা না, তাকে দিতে দেওয়া হয়নি। গত 17 বছর তাকে সাক্ষাৎকার বা কোনো রকম প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তিনি ওই সাক্ষাৎকারে কিন্তু বলেছেন, দেখবেন যে একটা প্রেস ক্লাবে তিনি প্রোগ্রাম করছিলেন, প্রোগ্রাম করার ভিতরে প্রেস ক্লাবের সভাপতি পুলিশের সমন্বয়ে তার বক্তব্য বন্ধ করে দেয়। এবং আমিও একটা নিজের সাক্ষী যে আমাদের খুলনায় যখন আমরা ইফতার পার্টি করছিলাম, তিনি ভার্চুয়ালি আমাদের প্রধান অতিথি ছিলেন, তখন স্থানীয় পুলিশ সেই আমাদের অনুষ্ঠানে ঢুকে আমাদের এলইডি টেলিভিশন বা সমস্ত মেকানিজমগুলো বন্ধ করে অনেকগুলো নেতাও গ্রেফতার করে। অর্থাৎ তার বক্তৃতা প্রচার করতেই সরকার ওই মাফিয়া সরকার বাধা দিয়েছিল। কিন্তু তারপরেও তিনি 17 বছর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ততা রেখে গেছেন, এবং বিএনপির মধ্যে একটা বড় দলকে তিনি আমাদের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি সেটাকে ঐক্যবদ্ধ রেখেছেন এই ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে। এবং আপনি জানেন যে 5ই আগস্টের যে আমাদের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তিনি বিশেষ করে 3রা আগস্ট যখন আমাদের ছাত্র নেতাদেরকে গ্রেফতার করে ডিবি অফিসে রাখা হয়, তখন একটা অপপ্রচার ছিল যে আমাদের আন্দোলনটা থেমে যাবে। তখন কিন্তু তারেক রহমান আবারও ছাত্র নেতাদের সাথে ওই ভার্চুয়াল জগতে যোগাযোগ করে তিনি আবার আন্দোলনটাকে চালিয়ে রেখেছিলেন। অর্থাৎ তিনি যে ভার্চুয়াল জগতের মাধ্যমে নিজেকে সবসময় সম্পৃক্ত রেখেছেন। এখন তার বক্তৃতার যে তাৎপর্যটা, সেটারও তিনি দেখবেন তার বক্তৃতায় তিনি একজন স্টেটসম্যানের মতো, অর্থাৎ রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছে। যদিও স্টেট ক্রাফট চালানোর মতো কোনো অভিজ্ঞতা তার নেই, কিন্তু তিনি আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে তিনি এখন যে ম্যাচুরিটি, বিশেষ করে রাজনৈতিক দক্ষতা তিনি দেখাচ্ছেন, দেখবেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে পরিবারতন্ত্র নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। এই পরিবারতন্ত্র নিয়ে তিনি যে যত সুন্দর একটা উত্তর দিয়েছেন, আমরা অনেক সময় পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা উত্তর দিয়েছি, তিনি যেটা বলেছেন যে এই দেশের একজন রাজনৈতিক কর্মী যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় টু বি এ পলিটিশিয়ানস, তার সমস্ত পরীক্ষায় তাকেও যেতে হয়েছে। তিনিও গ্রেফতার হয়েছেন, তিনিও নির্যাতিত হয়েছেন, তিনিও মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক বয়ান তৈরি করেছেন। ইভেন এদেশের একজন রাজনীতিবিদের পরিবারগুলো যে কষ্টের মধ্যে থাকে, আপনার যখন অ্যাডভার্স সিচুয়েশন থাকে তার পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতিতে আসবে কিনা সে প্রশ্ন তাকে করা হয়েছে। আমি সেটা একটু বলছি। অর্থাৎ একটা রাজনীতিক কর্মীর পরিবারও যে একটা আপনার অ্যাডভার্স সিচুয়েশনে থাকলে কি রকম দুর্গতি হয়, সেটাও তিনি বলেছেন। যে ছোট ভাইকে তিনি রেখে গিয়েছিলেন, সে ছোট ভাইকে তিনি মৃত অবস্থায় পেয়েছেন। যে মাকে তিনি রেখে গিয়েছিলেন, সেই মাকে আজকে অসুস্থ মা হিসেবে তিনি পেয়েছেন। তার নিজের পরিবারের প্রতিও অনেক আপনার অন্যায় অত্যাচার হয়েছে। সুতরাং তিনি যোগ্যতা দক্ষতার ভিত্তিতে, রক্তের উত্তরাধিকার সূত্রে নয়, তিনি যেটা বোঝাতে চেয়েছেন, যোগ্যতা এবং দক্ষতা, সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে তিনি রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন।
এবং তিনি আরো যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগ কোশ্চেনে কথা বলা হয়েছে, তিনি যেখানে রাইটলি কথাটা বলেছেন যে আওয়ামী লীগের যে সমস্ত ইন্ডিভিজুয়ালস আপনার বিভিন্ন অফেন্সের সাথে জড়িত তাদেরকে আপনার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার করা উচিত, এটাই নিয়ম। এবং আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যা বা অন্যায়গুলো করেছে সেটাও বিচারিক আদালতে বিচার হওয়া উচিত। কিন্তু আপনি যদি নির্বাহী ক্ষমতায় বা কলমের খোঁচায় কাউকে বন্ধ করতে চান তাহলে সেটা তার আপনার অধিকারকে ক্ষুণ্ণ করা হয় আপনার। এবং এর উদাহরণও আছে, যদিও তিনি এই কথাগুলো বলেননি। তারপরে আপনার তার দেশে ফেরার প্রশ্নে তিনি যে দেখেন যে যে কথাটা তিনি বলেননি, তিনি শুধু বলেছেন যে এই দেশের যে সরকার আছে সেই সরকারও তার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল, এই সরকারই করেছে, তিনি কিন্তু করেননি। এবং আপনারা জানেন যে লন্ডনেও তাকে হত্যার জন্য, এটা তিনি তার সাক্ষাৎকারে বলেননি কিন্তু আমরা এর আগে পত্রিকার মাধ্যমে নিউজটা জানি, তাকে হত্যার জন্য আপনার সন্ত্রাসী ভাড়া করা হয়েছিল, এটাও এই সরকারও কিন্তু এটা বলেছে। এবং তিনি যে কথাটি বলেননি যে তার নেতৃত্বে যে 60 লক্ষ কর্মী আপনার মামলায় আসামি হয়েছে গত 17 বছরে, এই সব নেতাকর্মী কিন্তু এখনো মামলা থেকে খালাস পায়নি। অতএব তিনি আমাদের নেতা হয়ে তিনি সব মামলার থেকে খালাস পাবে, এটা তার কাছে নেতা কর্মীর যে সম্পর্ক, নেতা কর্মীর মধ্যে যে মানে নেতৃত্ব এবং কর্মীর যে কেমিস্ট্রি, সেটা তিনি মনে করেছেন যে আমি সব মামলার থেকে খালাস পেলাম, আমার সব কর্মী এখনো খালাস পায়নি, এটা একটা বক্তৃতা। এবং সিকিউরিটি রিজনটা তো বর্তমান সরকারই বলেছে। তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে যেহেতু তিনি রাজনীতি করেন এবং এই দেশের তিনি নাগরিক, অতএব তিনি নির্বাচনের যখন সময় হবে এবং যখন এদেশে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হওয়ার পথে যাবে, সেই সূচনা বিন্দুটা যখন হবে তখন তিনি অবশ্যই আসবেন। এবং এই যে দেশের যে আপনার পলিটিক্সের যে আনসার্টেনিটি তৈরি হয়েছিল, সেই আনসার্টেনিটি কিন্তু তিনি বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে যখন আপনার বৈঠক হয় 13ই জুন, তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই বৈঠকটা বিএনপি ভার্সেস ডক্টর ইউনূস না, এই বৈঠকটা আপনার ডক্টর ইউনূস ভার্সেস বাংলাদেশের জনগণ। আমি গত পরশু দিনের বিবিসির দেওয়া সাক্ষাৎকার কি মনে করি যে বাংলাদেশের আগামী দিনের স্টেটসম্যান তিনি কিন্তু তার সেই ঋদ্ধতা নিয়ে সেই আপনার পাকাপোক্ত হয়ে সেই ম্যাচুরিটি নিয়ে তিনি বক্তব্যটা এবং সামনে দিনে বিএনপির অগ্রাধিকার কি হবে, নির্বাচনে তিনি বলেছেন কিন্তু অংশগ্রহণ করবে না জোটগতভাবে অংশগ্রহণ করবে, সে বিষয়গুলো আলোচনা এসেছে। আজিজুল বারী হেলাল সে বিষয়গুলো আলোচনা আনতে চাই পরবর্তী অংশে। এ পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিরুল ইসলাম কাগজি, বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমানকে নিজেকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন কিনা। তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন কোনো ব্যক্তি নয়, মাস্টার মাইন্ড গণতন্ত্রকামী জনগণ। কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখেছি বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরাই বলেছে যে গণঅভ্যুত্থানের একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান। এছাড়া এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আর কি বার্তা এলো? এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটা পরিষ্কার বার্তা তিনি দিয়েছেন যে কখনো কোনো আন্দোলন সংগ্রাম বা বিপ্লব যাই বলেন না কেন, সেখানে জনগণের স্বতঃস্ফূর্ততা যদি না থাকে তাহলে সেটা সফল হয় না। সেই সফল কাম করেছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী। প্রথমে এই আন্দোলনটা হয়তো আমরা বলবো কিছুটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, সেখানে হয়তোবা আমাদের চিফ অ্যাডভাইজার একজনকে মাস্টার মাইন্ড হিসাবে দেখিয়েছিলেন জাতিসংঘে যে। তো মূলত এই আন্দোলন সংগ্রাম দেখেন বিগত 15-16 বছর ধরে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে, একটা বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসা জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। সেই সরকারটা কি করেছে, 2014 সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা পুরো 5 বছর চালালো। এরপরে আগের রাতে ভোট নিয়ে মানুষের যে ভোটের অধিকার হরণ করলো এবং 2024 সালের 7ই জানুয়ারি আমি আর ডামি নির্বাচন করার মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকারটাকে কেড়ে নিল, আর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। এটার মধ্য দিয়ে এই যে ক্ষোভ সঞ্চারিত হলো মানুষের মধ্যে, সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি কি ছাত্ররা মাঠে নেমেছে, সেই ছাত্রদের দেখা দেখি
আবার ছাত্রদের তরুণ বয়স, যেহেতু মায়েরা তাদেরকে আটকায় রাখতে পারছে না, মায়েরা তাদের সেই ছেলেদের মেয়েদের হাত ধরে রাস্তায় নামছে, একজন কৃষক নামছে, একজন শ্রমিক নামছে, একজন রিক্সা চালক নামছে, স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়েরা নামছে। এই যে সমস্ত সর্বস্তরের মানুষ যে মাঠে নেমেছে, এটাই হচ্ছে গত 15-16 বছরের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটিয়েছে। এখন উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন কিনা। উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে এই আন্দোলনটা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ক্ষোভ থেকে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা মাস্টার মাইন্ড যদি বলতে হয়, তাহলে সাধারণ জনগণকেই এই আন্দোলনের কৃতিত্ব দিতে হবে। আমরা বিভিন্ন জায়গায় হয়তো আমাদের নেতাকর্মীদের, উনি বলেছেন যেটা, যে সে এই আন্দোলনে একটু সহযোগিতা করা, সামনে আসা, কখনো কখনো দিক নির্দেশনা দেওয়া, যেহেতু শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই আন্দোলন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, কিংবা একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, যে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন, সেটা যে এক দফার আন্দোলনে নিয়ে যাওয়া, সেটা উনি মানে নিজে থেকে হয়তো বললেন যে মাস্টার মাইন্ড ছিলেন না, কিন্তু আমরা পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়েই এবং আন্দোলনের বিভিন্ন সময়, যেমন এক সময় বলা হলো যে যাত্রাবাড়িতে আজকে আন্দোলন হবে, কিন্তু যাত্রাবাড়িতে সেদিন না হলো বাড্ডাতে, আবার যেদিনকে বলা হলো যে আজকে বাড্ডায় মানে আন্দোলন সংগ্রাম হবে, সেদিন সেই বাড্ডায় না হয়ে হলো মোহাম্মদপুরে, আবার দেখা গেল রাজুক যেটা উত্তরায়। বিভিন্ন সময় এই যে পরিকল্পনা, তো এই পরিকল্পনা বাস্তবায়ন করার মতো বাংলাদেশে ওই সময় বা এখনো পর্যন্ত যদি এককভাবে কোনো সংগঠন থেকে থাকে, তা সেটা হচ্ছে বিএনপি, এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সব ছিল মাঠে। এই মাঠের যে কর্মকাণ্ড, যে পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়ার জন্য এই সংগঠনের সদস্যরাই কিন্তু সবচেয়ে সামনে ছিল। আর এটা সবসময় এই যে আমরা দেখি ভার্চুয়ালি উনি বাংলাদেশে যত প্রত্যন্ত অঞ্চলে একজন ইউনিয়ন পর্যায়ের নেতার নামও কিন্তু ওনার মনে থাকে। উনি সেই নেতার নাম ধরে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন, স্কাইপিতে কথা বলেন, বিভিন্ন জায়গায়। এই যে আন্দোলন সংগ্রাম শুধু না, দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার যে একক প্রচেষ্টা, এবং এখান থেকে মানে লন্ডন কম দূরত্ব না, সেইখানে বসেই এই তার যে দলীয় নেতাকর্মীদেরকে তিনি এক সুতায় গেঁথে রাখতে সক্ষম হয়েছেন। তা না হলে, এবং সেই সাক্ষাৎকারে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং নির্বাচনে বেগম জিয়ার ভূমিকা কি হবে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমিরুল ইসলাম কাগজে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে, এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে নির্বাচনে দেখা যাবে কিনা, এমন সব প্রশ্নও কিন্তু সাক্ষাৎকারে করা হয়েছিল। সেখান থেকে বলাই যায় যে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে নিশ্চয়ই একটি সুনির্দিষ্ট ধারণা আমরা পেয়েছি। নিশ্চয়ই আপনি দেখেছেন ওই সেই প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে জনগণের কাছেই যেতে হবে। একজন রাজনৈতিক নেতা তার গ্রহণযোগ্যতা, তার সমর্থন, তার সবকিছু মিলে যখন সাধারণ মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, এটাই হচ্ছে ওনার কথা। এবং জনগণ যদি চায়, যেহেতু নির্বাচন আসবে, নির্বাচন জনগণকে নিয়েই তিনি কাজ করেন, দলীয় নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করেন, তাহলে যে মুহূর্তে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে উনি নির্বাচনে মাঠে আসবেন, জনগণের কাছে আসবেন। জনগণ যদি চায় তাহলে সেখানে তার কিছু করার নেই। তিনি নিজে থেকেই বলছেন না যে আমি প্রধানমন্ত্রী হব বা কে হবেন। যার যার জায়গায় জনগণ যেভাবে চাইবে তিনি সেইভাবেই তাদেরকে তিনি অ্যাক্ট করবেন, এটাই তার মূল কথা ছিল। তো এটাই তো আমরা চাই যে জনগণের উপরেই আমাদের ছেড়ে দেওয়া, যে জনগণের রায় নিয়ে যারাই আসবে তারাই দেশ পরিচালনা করবে, এটাই তো হওয়া উচিত, যেটা বিগত দিনগুলোতে আমরা দেখি নাই। জনগণের ভোট ছাড়াই কিন্তু মানুষ দেখেছে যে এক একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই চাপিয়ে দেওয়া নেতৃত্বই এক এক এলাকায় মানে অনেকটা রাজত্ব করার মতো, মানে কি বলে এটাকে, সামন্ত প্রভুর মতো এক একটা এলাকা চালিয়েছে। সেখানে চাঁদাবাজি থেকে শুরু করে
যত রকমের অপকর্ম আছে, আপনারা জানেন যে গত 15 বছর ধরে যে লুটপাট হয়েছে বাংলাদেশ থেকে, এই লুটপাটের শুধুমাত্র সুযোগ করে দেওয়া হয়েছে যেহেতু জনগণের কোনো রকম রায়ের প্রতি কেউ তোয়াক্কা করে না, সেই কারণে এইখান থেকে জনগণের টাকা পয়সা লুটপাট করে বাইরে পাচার করা হয়েছে। যে আমরা একটা হিসাবেই দেখেছি গত 17 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা জনগণেরই টাকা নিয়ে বাইরে পাচার করা হয়েছে। আপনি দেখেন সাইফুজ্জামান জাভেদ, তার কি পরিমাণ টাকা পাওয়া গেছে, এস আলম, সামিট গ্রুপ, এই সমস্ত যে লুটপাটের এক একটা অলিগার্ক তৈরি করে দেওয়া হয়েছে। এটা তো মানে জনগণের ভোটে যদি আসতো তাহলে এটা করতে পারতো না, জনগণ এখানে বাধা দিত, জনগণ বাধা দিয়েছে, কিন্তু এগুলো লুটপাট হয়ে গেছে। এই লুটপাট বিগত সময় আমরা যে বিষয়টি দেখেছি আমিরুল ইসলাম কাগুজে, যে আমাদের রাজনীতির নিয়ন্ত্রণটা অনেকটা অলিগার্কদের হাতে চলে গিয়েছে, সেই বাস্তবতার কতটুকুন পরিবর্তন হলো গণঅভ্যুত্থানের 14 মাসের গণঅভ্যুত্থানের মধ্যে সেই কথাগুলোই তিনি কিন্তু বলেছেন যে জনগণের সমর্থন নিয়েই আসতে হবে। কেউ যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণের মতামত নেওয়া ছাড়া কেউ নেতা হতে পারবেন না, কেউ এমপি হতে পারবেন না, এমনকি কেউ যদি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতেও চান তাকে জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। ওই অলিগার যারা বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে নমিনেশন কেনা অথবা এমপিশিপ কেনা, এই যে কেনাকাটার যে রাজনীতি এতদিন হয়েছে, এই হর্স ট্রেডিংটা বন্ধ করতে চান তিনি এইটাই পরিষ্কার করে বলেছেন যে জনগণের মতামত নিয়ে আসেন, আমাদের আর বাইরে কারো কিছু করার দরকার নেই। এবং তিনি ইতিমধ্যেই তার নেতাকর্মীদেরকেও মাঠে নামিয়ে দিয়েছেন, মাঠে নির্বাচনী আবহাওয়া এখন তৈরি হয়ে গেছে, বাংলাদেশ এখন একটি নির্বাচনী ট্রেনে উঠে গেছে, সব রাজনৈতিক যারা স্টেক হোল্ডার প্রত্যেকেই কিন্তু এখন মাঠে রয়েছে, সেই মাঠে ময়দানের হিসাবই বলে দিবে যে আগামীতে কারা নেতৃত্ব দিবে, কারা ক্ষমতায় আসবে। ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ইসলাম কাগুজি। আজিজুল বারী হেলাল, 19 বছর পরে বিএনপির সামনে আবার একটা সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে, বিএনপির অগ্রাধিকার কি হবে এমন প্রশ্ন কিন্তু সাক্ষাৎকারে করা হয়েছিল, এবং দুর্নীতির প্রশ্নে বিএনপি ভোটারদের আশ্বস্ত কিভাবে করবে, চাঁদাবাজি দখলের মতো নানা অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আসলে দুর্নীতির প্রশ্নে যে বার্তাগুলো আসলে দিয়েছে এবং চাঁদাবাজি দখলের প্রশ্নে যে অভিযোগগুলো খণ্ডন করেছে, সেগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কি? এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। বিএনপি নির্বাচনে জয়লাভ করলে দেশটা কিভাবে পরিচালনা করবে তার উত্তর বিএনপি 2 বছর থেকে ধরে দিচ্ছে এবং 15 বছর ধরেই দিচ্ছে। আমাদের 31 দফা যদি আপনি দেখেন, এই 31 দফার ভিত্তিতে এবং এখানে আরো যোগ বিয়োগ করে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন চাঁদাবাজি সম্বন্ধে যে বক্তব্য, দেখেন চাঁদাবাজি যে হচ্ছে সেটা বিএনপি করুক, জামাত করুক বা অভ্যুত্থানের শক্তির কোনো দলই করুক, এটাকে কিন্তু বিএনপি স্বীকার করছে, অ্যাকনলেজ করছে এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে এবং পুলিশকে অনুরোধ করছে তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু যেই কথাটি বলা হচ্ছে না সেটা তিনি বলেছেন যে গত 17 বছরে বিএনপি বা অভ্যুত্থানের শক্তির অনেক রাজনৈতিক নেতাকর্মী তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিল। তিনি তার সাক্ষাৎকারে কিন্তু বলছেন এটা। এই ঘর ছাড়া বাড়ি ছাড়া থাকার ফলে কি জন্য ছিল? ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৌরাত্ম্যে। অর্থাৎ তারা সেই তাদের ঘর বাড়ি দোকান জমি দখল করেছিল। 5ই আগস্টের পরিবর্তনের ফলে তারা যখন পালিয়েছে তখন এই সমস্ত ঘর ছাড়া গৃহ ছাড়া জমি বেদখল হওয়া নেতাকর্মী যখন বাড়ি ফিরে গেছে তখন তাদের জমিটা তাদের ঘরটা যখন তিনি বুঝে নিতে চেয়েছেন তখন সেটাকে প্রচার করা হয়েছে যে চাঁদাবাজি। কিন্তু দেখেন বিএনপি এইসব বিষয়ে কতটা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। যখনই পত্রিকায় লেখা হচ্ছে যে বা বলা হচ্ছে যে একটা চাঁদাবাজি হচ্ছে এখানে, আমি আমার জমি এতদিন বেদখল ছিল, আমার পুকুর বেদখল ছিল, আমার দোকান বেদখল ছিল, আমি সেটা বুঝে নিতে গেছি 5ই আগস্টের পর। তারপরেও আমরা সেটা বলেছি যে আপনি যদি নিজের জমি বুঝে দিতে চান তাহলে আপনাকে পুলিশের শরণাপন্ন হতে হবে অথবা আপনার সিভিল প্রশাসনের কাছে শরণাপন্ন হতে হবে। যারা যান নাই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এটাকেই আপনারা চাঁদাবাজি হিসাবে উল্লেখ করেছেন, আমরা কিন্তু ডিনাই করিনি। তাহলে আমার প্রশ্নই আসে, জামাতে ইসলামী বাংলাদেশ যে ইসলামী ব্যাংক দখল করে বলে যে আমরা আমাদের সম্পত্তি ফেরত নিয়েছি, তো এটা কত বড় দখল?
তা আমরা 17 বছর ঘর ছাড়া ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম, আমাদের অনেক নেতাকর্মী, তাদের এরকম অনেক ঘটনা ঘটেছে যে তাদের জিনিসপত্র, তাদের ঘর বাড়ি অন্য দল দখল করে নিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, আমাদের চেয়ারম্যান তার বক্তৃতায় বলেছেন যে দুই ভাইয়ের মধ্যে কলহ, পারিবারিক কলহ, এক ভাই স্বৈরাচারের সহযোগিতায় আর এক ভাইকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, জমি দখল করেছে, সম্পত্তি দখল করেছে। পরিবর্তনের ফলে ওই ভাই যখন ফিরে আসে, তার সেই ঋত জমি ফিরে দিতে চায়, তখন আবার তাকে চাঁদাবাজ, আপনার দখলবাজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বিএনপি কিন্তু এগুলোকে অস্বীকার করেনি। বিএনপি বলছে যে এইগুলো ঘটনা ছাড়াও যে চাঁদাবাজি যে মোটে হয়নি তাও না। সুতরাং আপনাদেরকে এই জিনিসটাও বুঝতে হবে যে আমরা 7,000 নেতাকর্মীকে এই পর্যন্ত আমরা ব্যবস্থা নিয়েছি এবং পুলিশকেও বলেছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর আপনার আগামী দিনের বাংলাদেশটা গঠনের জন্য তিনি যেটা বলেছেন, আপনি দেখেছেন যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের প্রবৃদ্ধি, মানে ইকোনমিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের যে প্রবৃদ্ধি, এইটাকে তিনি বলেছেন যে আপনার জেলাওয়ারি বা মফস্বল লেভেলে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এবং দেশে একটা মানে জবাবদিহিতামূলক সরকার না থাকার ফলে যে ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছে, বিশেষ করে আপনি দেখেছেন যে এখন কিন্তু কর্মসংস্থানের অভাব হচ্ছে, কারণ আমাদের যে রেমিটেন্সটা আছে সেটা আবার ওই যে ফ্যাসিবাদ যে আমাদের আপনার লোন রেখে গিয়েছিল, এই যে লোন পরিশোধ করতে যে এখন আবার আপনার বিভিন্ন জায়গা কর্মচ্যুতি ঘটছে এবং আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ অভাব রয়েছে, যেহেতু ফ্যাসিবাদের সরকার ব্যাপক একটা লোন আমাদের ঘাড়ের উপর রেখে গিয়েছিল। কিন্তু আমাদের এই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকবারই বলেছি, যেমন আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য আমরা বলেছিলাম যে অন্তত প্রাথমিকভাবে যদি আমরা ফ্যামিলি কার্ডটা ইউজ করতে পারি, যে ফ্যামিলি কার্ডের মালিক হবে একজন নারী, তিনি আর কি ন্যায্য মূল্যে আপনার খাদ্যদ্রব্য পাবেন। তারপরে ফার্মার্স কার্ডের কথা বলেছি, যে একটা ফার্মার্স তার যে কিষানি তিনি হবেন ফার্মার্স কার্ডের মালিক। উদ্যোগের কথা বলেছেন আজিজুল বারী হেলাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু মনোনয়নের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিতে চাইবো যে ওই এলাকার সমস্যা সমাধানে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, ওঠা বসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম। তাহলে বিগত সময় আমরা নির্বাচন এলেই যে পেশি শক্তির প্রভাব দেখি, টাকার বিনিময়ে মনোনয়নের যে বিষয়গুলো দেখি, পরিবারতন্ত্রের বিবেচনা দেখি, এবার সে বিষয়গুলো কমবে কি? প্রশ্নটি থাকছে আপনার কাছে। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যেতে চাই, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জেডএসআরএম নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আজিজুল বারী হেলাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর জনসম্পৃক্ততা ও সমস্যা সমাধানের সক্ষমতাকে বিবেচনা করা হবে, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাহলে আমরা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে টাকার প্রভাব দেখি, পেশি শক্তির প্রভাব কিংবা পরিবারতন্ত্রের বিবেচনা দেখি, এবার সেগুলো কমবে কি? দেখেন, আপনারা যে জিনিসটা দেখেন না বা যে জিনিসটা প্রচার হয় না, সেইটা নিয়ে আমি একটু কথা বলি। যে টাকার প্রভাব, পেশির মনোনয়ন বাণিজ্য, পেশির প্রভাব, এগুলো হলো সব ক্লিশে, গতানুগতিক কথা। প্রত্যেক সেই স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আমি শুনে আসছি। তার মানে এই না যে অভিযোগগুলো মিথ্যা। কিন্তু এবারে তারেক রহমান বিবিসির সাথে দীর্ঘ বক্তৃতায় একটা কথা তিনি বলেছেন যে এমপি যিনি হবেন তিনি দলের মনোনয়ন পায় এমপি হবেন, কিন্তু তিনি হবেন জনগণের প্রতিনিধি। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে জনগণের প্রতিনিধি হবেন তিনি। আপনাকে যেহেতু দলের এমপি হচ্ছেন, আপনি দলের মনোনয়ন পাচ্ছেন, দল আপনাকে নমিনেশন দিচ্ছেন, কিন্তু আপনি হচ্ছেন জনগণের প্রতিনিধি। অর্থাৎ এইখানে তিনি রাজনীতিটাকে কতটা গণমুখী করে তুললেন। যে ওই যে অনেকে কথা বলে 70 আর্টিকেলস নিয়ে, যে 70 ধারায় এমপিদের জবান বন্দী করে রাখা হয়েছে, ক্ষমতা সীমিত করে রাখা হয়েছে। সেই 70 আর্টিকেলস নিয়ে তো ঐক্যমত কমিশন দেখি তুমুল তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত রিজলভ হয়েছে। কিন্তু দেখেন তিনি কত সাবলীল ভঙ্গিতে বললেন
যে এমপি হবে জনগণের প্রতিনিধি, অর্থাৎ জনগণ যদি কোনো কিছু চায়, সংখ্যাগরিষ্ঠ জনগণ, তিনি সেটা নির্দ্বিধায় সংসদে প্রস্তাব করতে পারেন। এই যে মানে কত সুন্দর একটা কথা বললেন যে জনগণের প্রতিনিধি। আরেকটা বক্তব্য তিনি দিয়েছেন যে জনগণ পরিবর্তন চায়। তার মানে 53 বছরের যে সমস্ত জিনিসের প্রতি মানুষের অশ্রদ্ধা অভক্তি ছিল, সবকিছু যে 53 বছরে খারাপ হয়েছে এমন কিন্তু কেউ না। অনেকে গড়ে একবারে বলতে যায় 53 বছরের রাজনীতিবিদরা কিছুই দিতে পারেনি, এইগুলো হলো আপনার অনেক গতানুগতিক কথা। কিন্তু 53 বছরে যে সমস্ত জিনিস মানুষ ভালোভাবে নেয়নি তার একটা পরিবর্তন চায়, অর্থাৎ তারেক রহমান ওয়ান্টস চেঞ্জ। এবং নির্বাচিত সরকারের যে রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে সেটিও কিন্তু স্পষ্ট করেছেন তিনি, সেটিও সম্ভব না। তিনি বলছেন যে তার যে মাইন্ডসেট, যে তিনি বাংলাদেশকে একটা পরিবর্তন নিয়ে আসবেন, সুপরিবর্তন, যে পরিবর্তনটা জনগণের কল্যাণে আসে এমন একটা পরিবর্তন নিয়ে আসবেন, সেটা তিনি বলছেন। যে 31 দফাটা যে কিভাবে তৈরি হয়েছে তার কিন্তু ইতিহাসটা তিনি বলেছেন, যে এটা প্রথমে 21 দফা ছিল, এরপরে 27 দফা ছিল, এরপরে এটাকে আমরা 31 দফা করেছি। এবং এই 31 দফা যে আমাদের আগামী রাজনীতির ম্যাগনা কাটা, এটাও তিনি বলেননি। তিনি বলেছেন যে আরো যদি কোনো ভালো প্রস্তাব এবং যুগোপযোগী হয় তাও সেখানে আমরা যোগ করে সেটাকে আমরা আপনার সেইভাবে আমাদের আগামী দেশটা গড়ে উঠবে। তিনি যেমন ডাকসু নির্বাচন নিয়ে আপনি কথা বলেছেন, আমি কিছুক্ষণ আগে দেখলাম ডাকসু নির্বাচনে তিনি কি বলেছেন। তিনি একটা সুন্দর কথা বলেছেন ডাকসু নির্বাচনে। দেখেন, এই ডাকসু নির্বাচনে যে বিতর্কিত কাজ হয়েছে এটা ছাত্ররা বলছে, এবং ছাত্ররা 11টা বিতর্কিত কাজের কথাও বলেছেন। তিনি কিন্তু এই কথাটা বলেননি। তিনি বলেছেন যে ডাকসু নির্বাচন যারা জয়লাভ করেছে তাদেরকে সাধুবাদ জানায়, আগামীতে যারা জয়লাভ করবেন তাদেরকে তিনি শুভেচ্ছা জানান, এবং ডাকসু নির্বাচনকে বিতর্কের বাইরে রাখছেন। যদিও এখানে বিতর্ক আছে, কিন্তু তারপরেও উনি দেখলেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা প্রথম অ্যাসিড টেস্ট ছিল এই সরকারের জন্য ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন। সেই নির্বাচনটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক বাংলাদেশে আছে। আমাদের নেতা কিন্তু এই বিতর্ককে পাশ কাটিয়ে তিনি বললেন যে এই ডাকসু নির্বাচন কে আপনার সামনে যারা জিতবে তাদেরকেও ধন্যবাদ, এখন যারা দিচ্ছে তাদেরও ধন্যবাদ। আর একটা কথা বলছেন যে এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কিনা। তিনি নিজের থেকে কোনো মন্তব্য না করলেও তিনি একজন প্রাক্তন ছাত্র নেতার বরাত দিয়ে বলেছেন যে এই ডাকসুতে যারা জয়লাভ করবে সেটা যে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে না, সেটা তিনি বলেছেন এই কারণে, যেমন যেই প্রাক্তন ছাত্র নেতার কথাটি তিনি উল্লেখ করেছেন, তিনি যে ছাত্র সংগঠনটিকে ভিপি হয়েছিলেন তার জাতীয় রাজনীতিতে সেই সংগঠনটির কোনো ভূমিকা ছিল না। এবং আমরা দেখেছি এরকম অনেক। অর্থাৎ তারেক রহমানের এই পরিমিতিবোধ, বিশেষ করে পলিটিক্স নিয়ে যে পরিমিতিবোধটা তিনি দেখালেন, এর আগে বাংলাদেশের রাজনীতিতে কেউ দেখাতে পেরেছেন বলে আমার মনে হয় না। ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ইসলাম কাগজে। সামনের নির্বাচনে বিএনপির সামনে কি কি চ্যালেঞ্জ থাকছে বলে মনে করেন? নির্বাচন মানেই চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই বিএনপিকে নির্বাচিত হয়ে আসতে হবে, জনগণের রায় নিয়ে আসতে হবে। তো এখানে চ্যালেঞ্জ বলতে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি গত 17 বছর ধরে বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে তারেক রহমান নিজেই এক ফোল্ডে নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং এখনো পর্যন্ত তাদের সঙ্গেই আছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে গতকালকেই যে জুলাই সনদ যেটা এখন গণভোটে যাবে, সেই গণভোটে যাওয়ার ব্যাপারটা যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট দুইটা, তো ওই দুইটার ক্ষেত্রে দেখেন এনসিপিও এখন সেই বিএনপি যে দাবিটা তুলেছে বা বলেছে সেটা সমর্থন করেছে। এখন জামাত ইসলাম সেটার সমর্থন করে, তারা বলছে যে নভেম্বর বা যে কোনো এক সময় আলাদাভাবে করার জন্য বলেছে। তো বিএনপি যে এইখানে একদিনে করার কথা বলেছে, বাংলাদেশে যে বর্তমান অবকাঠামো, তারপরে যে দুইবার পরপর এই যে সামান্য সময়ের ব্যবধানে দুইটা নির্বাচন করার ক্ষেত্রে যে বাস্তবতা বাংলাদেশের, এই বাস্তবতা কিন্তু এখন বাংলাদেশে নেই।
যে কারণে একদিনেই যদি হয়ে যায় তো সবারই প্রস্তুতি থাকলো, একজনরা দিয়ে আসলো জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে যেখানে দিক না কেন ভোট দিল, আর নিজের পছন্দ মতো সংসদ নির্বাচনে যারা থাকছে তাদেরকে ভোট দিয়ে আসলো। তো এই বাস্তবতাটা কিন্তু বিএনপির মাথার মধ্যে আছে, এবং আছে বলেই এনসিপিও সেটাকে সমর্থন দিয়ে গেছে, এবং আরো যারা বাম ঘরানার রাজনৈতিক দল আছে তারাও বিএনপির এই প্রস্তাবে সমর্থন দিয়ে যাচ্ছে। শুধুমাত্র বাইরে আছে জামাত ইসলাম, এবং জামাতের সঙ্গে আরো ইসলামী দু একটা রাজনৈতিক দল যাদের সঙ্গে এতদিন কিন্তু জামাতের একটা বিরোধ ছিল। তারা জামাতের ইসলামকে ইসলাম মনে করতো না, আবার আরেকটা ওই যেমন চরমোনাই পীর তাদেরকেও এরা ইসলাম মনে করতো না। এরকম দুইজনের মধ্যে কিন্তু খুব বিরোধ ছিল। কিন্তু আমরা যেমনটি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মাঝে গণভোট নিয়ে এক ধরনের ঐকমত্য কিন্তু তৈরি হয়েছে, সময় নিয়ে মতপার্থক্য। সময় নিয়ে, কিন্তু সময়টা না, সময় নিয়ে মতপার্থক্য বলতে কি, আপনি আলাদাভাবে যখন আবার ওই কেন্দ্রগুলোতে নিয়ে যাবেন, ভোট বাক্স নিয়ে যাবেন, ভোট কেন্দ্র তৈরি করবেন, সেখানে দায়িত্ব দিতে হবে, অনেকেরই দায়িত্ব, মানে যাদেরকে দায়িত্ব আপনি ওই একদিনে দিতে পারছেন, দেওয়ার মধ্য দিয়ে কাজ সেরে যাচ্ছে, সেইটা ঠিক ওই রকম আরেকটা মানে বাজেট আপনাকে এইরকম জায়গায় করতে হবে। তাহলে এটা একটা অতিরিক্ত বাজেট আপনার দেশের জনগণের ঘাড়ের উপরে চাপিয়ে দিচ্ছেন। এমনিই তো জনগণ ঋণের ভারে জর্জরিত বিগত সরকারের আমলে যেগুলো আসছে। তো এইটা একটা কি বলবো আমি, যে সিদ্ধান্তটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা একটা অত্যন্ত সময় উপযোগী এবং খুবই পরিপক্কতার পরিচয় দেওয়া হয়েছে। তো এই জায়গার এই চ্যালেঞ্জটা, এটা বিএনপি এখনো পর্যন্ত মনে করে যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই জনগণের কাছে যেতে হবে। এই ধরনের বিএনপি গত 15-16 বছর ধরে যে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে, সেই তুলনায় মনে সামনের যে চ্যালেঞ্জ খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। তার কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, গত 15-16 বছর ধরে বিএনপির ধরেন 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা হয়েছে। তারা বাড়ি ঘরেই থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, বনে বাদাড়ে। বড় চ্যালেঞ্জ ছিল সেই সময়, সেই চ্যালেঞ্জ থেকে আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি। জেরুজালেম নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।